মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। বহুকাল আগে দক্ষিণ পূর্বে চন্দনগড় নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজা চিত্রসেন। মহারাজ চিত্রসেনের রাজত্বে প্রজারা সুখে শান্তিতেই দিন কাটাত। কিন্তু মহারাজের মনে কোনো সুখ ছিল না। মহারাজের দুই রানী, চিত্রা ও বিজয়া, অথচ মহারাজের কোনো সন্তান নেই। তাই একদিন মহারাজ মহামন্ত্রীকে ডেকে বললেন, মহামন্ত্রী, রাজ্যের প্রজারা সুখে শান্তিতেই আছে, কিন্তু আমার মনে কোনো সুখ নেই। আমার কোনো উত্তরাধিকার নেই। আমার পর রাজ্যভার কে যে সামলাবে? অত দুশ্চিন্তা করবেন না মহারাজ। ঈশ্বর এতটা নির্দয় নন। কোনো একটা পথ নিশ্চয়ই হবে। প্রণাম মহারাজ। কি ব্যাপার প্রহরী? মহারাজ, রাজগুরু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। গুরুদেব এসেছেন? এখনই ভিতরে পাঠাও। যথা আজ্ঞা। গুরুদেব, আসুন আসুন। আপনি খবর পাঠাতে পারতেন, আমি নিজে গিয়ে দেখা করে আসতাম। একটা অতি উত্তম সংবাদ পেয়ে সত্তর জানাতে এলাম মহারাজ। কি সংবাদ গুরুদেব? মহারাজ, নগর প্রান্তে যে বুড়ো শিবের মন্দির আছে, সেখানে এক সন্ন্যাসী এসেছেন। তিনি দৈব শক্তির অধিকারী। আপনি তার সঙ্গে সাক্ষাৎ করে আপনার মনোবাসনা জানান। আপনার মনোবাসনা পূর্ণ হবে। আমি কাল প্রভাতেই রওনা দেব গুরুদেব। মহামন্ত্রী, কাল সকালেই আমার যাত্রার আয়োজন করুন। আচ্ছা মহারাজ। গুরুদেবের কথা মতো মহারাজ চিত্রসেন নগর প্রান্তে বুড়ো শিব মন্দিরের সন্ন্যাসীর উদ্দেশ্যে রওনা দিলেন। প্রণাম ঋষিবর। আসুন মহারাজ, বলুন কি প্রয়োজনে আপনি এসেছেন? আমি নিঃসন্তান, আমার উত্তরাধিকার চাই ঋষিবর। সন্তান লাভ তুমি করবে মহারাজ, কিন্তু নিজের বিচার বুদ্ধি কোনোদিনও হারিও না। তাহলে কিন্তু সন্তানকে হারাতে হবে, মনে রেখো। মনে থাকবে ঋষিবর। শোনো তবে, এখনই তুমি একা পশ্চিমের পথে এগিয়ে যাও। পথে যেতে যেতে প্রথম যে নারীকে তুমি দেখবে, তাকেই বিবাহ করো। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আচ্ছা ঋষিবর, আমি তবে আসি। সন্ন্যাসীর কথা মতো মহারাজ পশ্চিমের পথে একাই গিয়ে চললেন। চলতে চলতে পথে উহ বাবা, বড় তেষ্টা পেয়েছে। কাছে পিঠে কোনো জলাশয়ও নেই যে একটু জল পাবো। সন্ন্যাসীর কথা মতো এতটা পথ চলে এলাম। আরে ওই তো সামনে একটা
কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। যাই, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি, যদি একটু জল পাওয়া যায়। কেউ আছেন বাড়িতে? শুনছেন? কেউ কি আছেন বাড়িতে? বাহ, কি অপরূপ সুন্দরী! আপনি তৃষ্ণার্ত? একটু অপেক্ষা করুন, আমি এখনই জল আনছি। সন্ন্যাসী নিশ্চয়ই এই সুন্দরী কন্যার কথাই বলেছেন। এই নিন মহাশয়। বড়ই উপকৃত হলাম, ধন্যবাদ। কিন্তু তুমি এখানে একা থাকো? তোমার পিতামাতা কোথায়? হ্যাঁ মহাশয়, আমি এখানে একাই থাকি। অনেক ছোটবেলায় আমি আমার পিতামাতাকে হারিয়েছি। ও, তোমার নাম কি? আমার নাম পুষ্পমালা। আমি চন্দনগড়ের রাজা চিত্রসেন। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমায় বিবাহ করতে চাই। তুমি চলো আমার সঙ্গে কন্যা। কিন্তু মহারাজ, আমি এক অতি দরিদ্র পরিবারের কন্যা। আমি কি? চলো পুষ্পমালা, এসো আমার সঙ্গে। তারপর মহাসমারোহে মহারাজার চিত্রসেনের সাথে পুষ্পমালার বিবাহ সম্পন্ন হল। মহারাজ চিত্রসেন ছোট রানী পুষ্পমালাকে অত্যন্ত ভালোবাসতেন, যা ধীরে ধীরে অন্য রানীদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। একদিন রাজ্যের সীমান্ত প্রদেশের বিদ্রোহ দমনের জন্য রাজা স্বয়ং সেখানে যাবেন বলে স্থির করলেন। মহামন্ত্রী, বেশ কিছুদিনের জন্য আমাকে সীমান্ত প্রদেশে যেতে হবে। তুমি এদিকটা সামলে নিও। কিন্তু মহারাজ, ছোট রানীকে এই অবস্থায় রেখে আপনার যাওয়াটা কি উচিত হবে? তোমরা তো আছোই, আর তাছাড়া বড় রানী মেজরানী তো আছে। আমার আর কিসের চিন্তা? তবে শুভ সংবাদটা দ্রুত পাঠিও। সংবাদ পেলেই আমি চলে আসব। উত্তরাধিকার আসছে, দেখাচ্ছি মজা। না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তুই নিশ্চিন্তে থাক মেজ, যা করার আমি করব। তারপর এলো সেই শুভ দিন। ছোট রানী পুত্র সন্তানের জন্ম দিলেন, কিন্তু ঠিক যেন দেব শিশু। তুই থাম, দেব শিশু না ছাই। এবার দেখ দেখ আমি কি করি। কি করবে গো দিদি? কই রে, কোথায় গেলি? শিগগির আয়। এই তো এসে গেছি বড় রানীমা। সব ঠিকঠাক করেছিস তো? এই দেখুন না রানীমা। এ কি? এ তো কুকুর ছানা। এ দিয়ে কি হবে গো দিদি? ওই দাঁড়িয়ে আছিস যে বড়? আরে রাত থাকতে থাকতে কাজটা সেরে ফেলতে হবে তো। এবার গামলায় করে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। আচ্ছা রানীমা। হ্যাঁ, কি বলছো সেনাপতি? আমার উত্তরাধিকার এসেছে। হ্যাঁ, আমি এখনই রাজ্যে ফিরব। আমার ফেরার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। কই কই কোথায় আমার উত্তরাধিকারী? কোথায় আমার সন্তান? কোথায়? এই যে মহারাজ, এই নিন আপনার সন্তান। কি, এই যে একটা কুকুর ছানা। হ্যাঁ,
এই কুকুর ছানাই জন্ম দিয়েছেন ছোট রানী মহারাজ। না 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 মহারাজ, এই সব মিথ্যে, সব মিথ্যে। এ হতে পারে না মহারাজ। মহারাজ, ছোট রানী মানুষ নয়, রাক্ষসী। নইলে মানুষের গর্ভে কখনো কুকুর ছানা জন্ম নেয়? এখনই ছোট রানীকে রাজ্য থেকে দূর করে দিন মহারাজ, নইলে রাজ্যের অমঙ্গল হবে। হ্যাঁ মহারাজ, মেজ একদম ঠিক বলেছে। এত বড় ছলনা আমার সাথে, এত বড় মিথ্যা। কে আছো? প্রহরী, এখনই ছোট রানীকে রাজ্য থেকে দূর করে দাও। মহারাজ, যা বললাম তাই করো, এ আমার আদেশ। চলো প্রহরী, চলো। আরে, কোনো শিশুর কান্নার আওয়াজ মনে হচ্ছে। ওই তো, ওই হাড়ির মধ্যে নেই তো, দেখি তো। দেখি, এতটুকু শিশুকে এভাবে জলে ভাসিয়ে দিয়েছে। না না না, আয় 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 বাছা, না 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 না। আরে কি, তবে এত ছোট শিশু কোথায় পেলেন? ওর নাম কি গুরুদেব? কি মিষ্টি। আজ থেকে এর নাম সূর্য। সূর্য? বাহ, ভারী সুন্দর নাম তো। সত্যি ভারী সুন্দর। সুন্দর। তারপর যুবরাজ সূর্য সন্ন্যাসীর আশ্রমে বড় হতে লাগলো। ধীরে ধীরে সন্ন্যাসী বার্ধক্যে উপনীত হলেন। অসুস্থ সন্ন্যাসী মৃত্যু শয্যায় সূর্যকে ডেকে বললেন, শোনো বাবা, আজ আমি তোমার জন্ম বৃত্তান্ত বলে যেতে চাই। শোনো। না 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 না, আমি মানি না। তুমি আমার মাতা পিতা, আমার আর কাউকে চাই না। শোন বাবা, তুই তোর বংশ পরিচয় যতদিন না খুঁজে পাবি, আমার আত্মা শান্তি পাবে না। উফ, কি সব বলছো তুমি? শান্ত হও। শোন বাবা, আর সময় নেই। পশ্চিমের পথে চলতে থাক। এক পক্ষ কাল পথ চলার পর এক গভীর জঙ্গলে পৌঁছবি। সেখানে এক বৃদ্ধ বটবৃক্ষের নিচে এক যোগিনী মা তপস্যা করছেন। তুই তার সাথে দেখা কর, সে তোকে সাহায্য করবে। আচ্ছা পিতা। এখনই রওনা দে তুই। প্রণাম মাতা। কে বাছা তুই? এই ঘন জঙ্গলে এসেছিস কেন? মা, আমি সূর্য, জন্মাবধি সন্ন্যাসীর কাছে মানুষ। এতদিন তাকেই আমি আমার পিতা ভাবতাম, কিন্তু তিনি মৃত্যুশয্যায় আমায় জানান তিনি আমার পিতা নন। আর আমার প্রকৃত বংশ পরিচয় জানতে আপনি আমায় সাহায্য করতে পারেন, তাই আপনার কাছে আসা মা।
শোন বাছা, তোর প্রকৃত বংশ পরিচয় আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে একটা পথ আছে। এই জঙ্গলের দক্ষিণে নীলাম্বর পাহাড় আছে। সেই পাহাড়ের অধীশ্বর ভীমবাহু নামে এক রাক্ষস। অসম্ভব শক্তিশালী ওই রাক্ষস নীলপরি আর লালপরীকে আটকে রেখেছে নীলাম্বর পাহাড়ে। ওই নীলপরি আর লালপরি সব জানে। এ জগতের সব ঘটনা যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব জানে ওরা। তবে আমি এখনই যাব সেখানে। শোন বাছা, ওই দানব অনেক মায়া জানে। মায়া বলে ও নীলপরি আর লালপরীকে বন্দী করেছে। তাই তোর পক্ষে ওকে বধ করে নীলপরি আর লালপরীর কাছে পৌঁছানো সম্ভব নয়। তবে উপায় কি মা? তুমি আমায় পথ বলে দাও। দাঁড়া তবে। এই ফুল সাথে রাখ, সেখানে পৌঁছে কাজে লাগবে। ধন্যবাদ মাতা। আর এই নে শুল। এই শুল দেবাদিদেব মহাদেবের শুল। রাক্ষসকে পরাস্ত করতে তোর কাজে লাগবে। ধন্যবাদ। এবার আমি আসি মাতা। আয় বাছা, আয়। বাবা, কি বিশাল পাহাড়! এখানে কোথায় খুঁজবো নীলপরি লালপরীকে? দেখি তো কিছুটা এগিয়ে গিয়ে। নীলপরি লালপরির কাছে যাবি? তাদের আমি বন্দি করে রেখেছি। তাদের কাছে যেতে হলে তোকে আমায় আগে পরাস্ত করতে হবে। যাই, এবার এগিয়ে দেখি কোথায় আছে নীলপরি লালপরি। ওই তো একটা গুহা। নিশ্চয়ই নীলপরি আর লালপরি ওই গুহায় আছে। দেখি ভিতরে গিয়ে। নিশ্চয়ই দানব তার মায়া বলে ওদের ফুল বানিয়ে রেখেছে। হ্যাঁ, এই হলুদ ফুলটা এবার ওই নীল আর লাল ফুলে ঠেকিয়ে দেখি। ধন্যবাদ। তোমার জন্যই আমরা আমাদের রূপ ফিরে পেলাম। তুমি কেন এসেছো বন্ধু? আমার বংশ পরিচয় জানতে। যোগিনী মা বলেছেন একমাত্র তোমরাই পারবে বলতে আমার বংশ পরিচয়। হ্যাঁ, আমরা জানি তুমি চন্দনগড়ের মহারাজ চিত্রসেনের একমাত্র সন্তান। চন্দনগড় রাজ্য? সে কোথায় নীলপরি? সে অনেক দূরে বন্ধু। পায়ে হেঁটে তোমার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়। তবে কি করে যাব আমি সেখানে? আর গিয়ে পিতাকে আমার পরিচয় দিই বা কি করে? তিনি তো বিশ্বাসই করবেন না। এসো আমাদের সাথে, আমরা তোমায় নিয়ে যাব মহারাজের কাছে। কে তোমরা? মহারাজ, আমি লালপরি আর আমি নীলপরি।
আর এই হলো আপনার সন্তান। কিন্তু আমার তো কোনো সন্তান নেই। সেদিন ছোট রানী পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু বড় রানী সেই সন্তানকে একটি গামলায় করে দাসীর হাত দিয়ে জলে ভাসিয়ে দেয়, আর পরিবর্তে ছোট রানীর পাশে একটি কুকুরছানা রেখে দেয়। আর আপনি কোনরূপ বিচার বিবেচনা না করে ছোট রানীকে দেশ থেকে বের করে দেন। কি প্রমাণ আছে তোমরা যা বলছো তার সবই সত্য? আপনার বড় রানী, মেজ রানী আর ওই বৃদ্ধা দাসীকে একবার জিজ্ঞাসা করে দেখুন মহারাজ। এই, কে আছো? এখনই রানীদের ডেকে পাঠাও। ওরা যা বলছে তা কি সত্য? কি হল? এখনই উত্তর দাও, নয়তো এখনই তোমাদের তিনজনেরই গর্দান। হ্যাঁ মহারাজ, এ সত্য। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। অন্যায় হয়ে গেছে মহারাজ, আমাদের কোনো সন্তান হয়নি বলে ঈর্ষায় আমরা এমন কাজ করেছি মহারাজ। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। তোমাদের কোনো ক্ষমা নেই। আমি তোমাদের প্রাণদণ্ড দিতে পারতাম, কিন্তু তোমরা দোষ স্বীকার করায় তোমাদের কারাদণ্ডের হুকুম দিলাম। প্রহরী, এদের নিয়ে যাও, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। হায় বাবা, হায়, কাছে আয়, আমায় ক্ষমা কর। আমরা এবার আসি মহারাজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। শুধু যাওয়ার আগে একটা কথাই বলে যাই মহারাজ, বিচার বিবেচনা না করে অবিবেচকের মতন কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে থাকবে, সারা জীবন মনে থাকবে এই কথা। আমরা এবার আসি, আসি বন্ধু। বলো তো মহারাজ, এখানে বড় রানী, মেজ রানী ও মহারাজের মধ্যে কে বেশি দোষী? বড় রানী ও মেজ রানী যা করেছে তা কখনোই ক্ষমার যোগ্য নয়, কিন্তু তারা এ অন্যায় করেছে মূলত ঈর্ষার বশবর্তী হয়ে। কিন্তু মহারাজ, যার উপর সারা দেশের দায়িত্ব, তিনি এভাবে অবিবেচকের মতো না বুঝে শুধু রানীদের কথা বিশ্বাস করে ছোট রানীকে দেশ থেকে বের করে দেন দেশের রাজা হিসেবে। এ তিনি একদম ঠিক করেননি। তাই এখানে বেশি দোষী মহারাজ চিত্রসেনই। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম।